এই মেয়ে এই মেয়ে কি খাবারের মধ্যে ঢুকে গেছে নাকি? তারপর খক খক করে কাশি দিতেই সুমনার ধ্যান ফিরে। পাশে ফিরে দেখে একটা হ্যান্ডসাম ছেলে বসে আছে। চোখ বড় বড় করে দেখে, মনে মনে বলে ওঠে, মালটা তো জোস। হাই, আমি সাদ। সুমনা মুচকি হেসে কিছু বলতে যাবে তার আগেই মুখের মধ্যে ভরে রাখা খাবার পড়ে যায় সাদের উপর। বেচারা দ্রুত উঠে দাঁড়ায়। সুমনা তো আটকে ওঠে, ইয়া আল্লাহ, পটানোর আগেই হারিয়ে ফেললাম না তো। নিজের মুখের খাবার শেষ করে বলে, সরি সরি, আসলে মানে সাদ ঝাড়তে ঝাড়তে বলে। আরে ব্যাপার না। তারপর আবার সুমনার পাশে বসে। তা তোমার নাম কি? সুমনা লাজুক হেসে বলে, জি, সুমনা। নাইস নেম। তারপর দুজনেই চুপ। সাদ কি দিয়ে কথা শুরু করবে বুঝে উঠছেন না। হঠাৎ সাদ মাথা চুলকে গম্ভীর ভঙ্গিতে বলে উঠল, আম পিওর সিঙ্গেল। সুমনার চোখ চকচক করে ওঠে। মনে হয় পটল, আলু, লাড্ডু সব ফুটছে একসাথে। মাথা নিচু করে নরম স্বরে বলে, আমি তো প্রেম কি জিনিস চিনিই না। ঠিক সেই মুহূর্তে সাদের পাছার নিচে বু বু করে ভাইব্রেশন। সাদ চমকে লাফ দিয়ে উঠে দাঁড়ায়। মোবাইলের স্ক্রিনে ভেসে উঠেছে মুরগি নং 19। সাদ ফোন তুলতে যাবে, সুমনা ঝটকা দিয়ে কেড়ে নিয়ে কল কেটে দেয়। সাদ সন্দেহ ভরা চোখে তাকায়। সুমনা ঠোঁট কামড়ে বলে, ও ওই আমার বান্ধবী, কোডনে মুরগি। ঠিক তখনই সাদের ফোন বেজে ওঠে। সুমনা উকি মারতেই দেখে ডার্লিং। সাদ কপালে হাত দিয়ে বলে, আমার খালাকে আমি আদর করে ডার্লিং ডাকি। গিয়ে আসি। দুজনে আবার চোখাচোখি করে। তারপর একসাথে আবুল মার্কা হাসি হেসে দুপাশে সরে যায়। সুমনা চলে গেছে অনেক আগেই। মেঘ শুয়ে আছে। দরজা খোলার শব্দে সেদিক ফিরতেই রুদ্রকে দেখতে পায়। মুখে হালকা হাসি ফুটে ওঠে। হাতের প্যাকেটটি সাইডে রেখে রুদ্র হাতের ঘড়ি খুলতে খুলতে মেয়েকে জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে? ব্যথা আছে? না ঠিক আছে না। খেয়েছো? রুদ্র ফ্রেশ হয়ে খাবার নিয়ে হাজির হয়। প্লেটটা মেঘের সামনে রেখে নিয়ে আসা সেই প্যাকেটটি মেঘের হাতে দেয়। পুনরায় খাবারের প্লেট নিয়ে বসে। মেঘ ভ্রু কুচকে দেখছে প্যাকেটটা। এটাতে কি? মেঘের মুখে খাবার দিতে দিতে বলে, খুলেই দেখো। প্যাকেট খুলতেই একটা মোবাইলের বক্স বেরিয়ে আসে। তা খুলে অ্যাপল ব্র্যান্ডের একটি ফোন দেখতে পায় মেঘ। অবাক হয়ে জিজ্ঞেস করে, এই মোবাইল কার? তোমার? মেঘ বিস্ময় নিয়ে বলে, আমার? জি ম্যাডাম, আপনারই। সব সেটিংস করেই দিয়েছি। নতুন সিম, আমার নাম্বার অ্যাড করাই আছে। মেঘ মোবাইল ঘাটাঘাটি করে দেখছে। কপালে হালকা চিন্তার ছাপ। এটা তো অনেক দামি, এত টাকা খরচ করতে গেলেন কেন? রুদ্র গম্ভীর কণ্ঠে বলে, তো আমার বইয়ের জন্য আমি খরচ করব না? তাও আপনি তো এখন স্টুডেন্ট, রুজি করেন না আপনার হাত খরচের। মেঘের মুখের কথা কেড়ে নিয়ে বলে। তোমার জামাইয়ের সম্পর্কে কিছুই জানো না দেখি মেয়ে। মেঘ রুদ্রের দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে, এইটা আমার ইনকামের টাকায়। দেশের বিজনেস ছোট চাচ্চু সামলালেও বিদেশে আব্বু যে বিজনেস আছে সেটা ফুল আমার আন্ডারে। বাসায় সারাক্ষণ ল্যাপটপে কি এমনি এমনি বসে থাকি নাকি? তোমার জামাই বেকার না। মেঘ মাথা নিচু করে ফেলে। সে জানতো নাকি রুদ্র মেঘকে খাইয়ে নিজেও খেয়ে নেয়। রাত 11টার মতো বাজে। মেঘ এক পা শুয়ে শুয়ে আছে। রুদ্র ল্যাপটপে কি করছে কে জানে। মেঘ নিজের চিন্তায় মগ্ন। আচ্ছা, উনি কি আমায় ভালোবাসেন? আমায় এত যত্ন করছেন কেন? এটা কি দায়িত্ব থেকে নাকি ভালোবেসে? মেঘের ভাবনা কাটে রুদ্রের টানে। তাকে বুকে জড়িয়ে ধরে চোখ বুজে নেয়। মেঘ হঠাৎ প্রশ্ন করে বসে, এসব কি জন্য করছেন? কি সব? এই যে আমায় এত যত্ন দেখভাল করছেন এগুলো। রুদ্র ভাবলেশহীনভাবে বলে। এসব আমার দায়িত্ব। মেঘের মনে কালো মেঘ জমে। আশায় ছিল অন্য কিছু শোনার, মুখটা চুপসে যায়। শুধুই দায়িত্ব? হুম। তাহলে জড়িয়ে ধরে ঘুমানো কি দায়িত্বর মধ্যেই পড়ে? রুদ্র কোনো জবাব দেয় না। মেঘের গলায় মুখ গুজে দেয়। মেঘ একইভাবে শুয়ে, তার মন ভালো নেই। রুদ্র ফিসফিসিয়ে বলে, তোমাকে ছোঁয়ার অধিকার শুধু আমার। আমি ছাড়া আর কেউ চেষ্টা করলে তাকে একদম শেষ করে ফেলবো। প্রথম লাইনগুলো মেঘ শুনলেও লাস্টের কথাগুলো শোনেনি। হয়তো শুনলে ধারণা পেত রুদ্রের হিংস্র রূপ সম্পর্কে। এভাবেই কেটে
এভাবেই কাটে এক সপ্তাহ। মেঘের পায়ের ক্ষত সেরেছে আগের থেকে। আজ বাড়িতে রান্নার ধুম পড়েছে, কারণ রুদ্রের বড় মামারা সবাই আসবে, মূলত তার নানিকে নিয়ে যেতে। মেঘকে সিদ্দিকা বেগম শাড়ি গহনা পরিয়ে তৈরি করে দিয়েছে। কেউ জানে না বিয়ের কথা, আসছে যেহেতু জানবেই। দুপুরে দুটো সবাই ড্রয়িং রুমে বসে আছে তাদের অপেক্ষায়। কিছুক্ষণ পর কলিং বেলের শব্দে দরজা খুলে দেয়। হঠাৎ একটি মেয়ে বাড়িতে ঢুকেই দৌড়ে গিয়ে রুদ্রকে জড়িয়ে ধরে। বাড়ির সবাই কিছুটা বিরক্ত। এই মেয়ের এসব আচরণ সবাই অপছন্দ করলেও কিছু বলে না সিদ্দিকা বেগমের বড় ভাইয়ের মেয়ে বলে। রুদ্র নিজেও বিরক্তি নিয়ে মেয়েটিকে নিজের থেকে ছাড়ায়। কিছু বলেনি, কারণ একে বলেও কাজ হয় না। তবে রুদ্র মেঘের দিকে তাকাতেই ঢোক গিলে। মেয়েটি তার দিকে রাগি চোখে তাকিয়ে যেন চোখ দিয়ে ভস্ম করে দেবে। হঠাৎ মেঘ হনহনিয়ে উপরে উঠতে লাগে। রুদ্র মেঘের পিছু ছুটে। বউটা যে রাগ করছে বেশ বুঝতে পারছে সে। রুদ্রের মামা আমির খান আর উনার স্ত্রী শান্তা উনারাও এসেছেন। সবাই খুশি মনে আপ্যায়ন করছে, তাই সেদিকে খেয়াল নেই কারো। রুদ্র রুমে এসে দেখে মেঘ নেই। বারান্দায় যেতেই দেখা পায় সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। রুদ্র তার পাশে গিয়ে দাঁড়ায়, আস্তে করে জিজ্ঞেস করে, চলে আসলে যে মামা মামিরা? বাকি কথা শেষ করতে পারেনি, তার আগেই মেঘ গর্জে ওঠে। তো নিচে থেকে কি ঘষাঘষি দেখবো? রুদ্র চুপসে যায়। বিবি রেগে আছেন। রুদ্র আমতা করে বলে, ও মিনহা, আমার বড় মামার মেয়ে। মেঘ হঠাৎ রুদ্রের উপরে আক্রমণ করে বসে। শার্টের কলার ধরে পা উঁচু করে রুদ্রের মুখোমুখি হয়। এমন হঠাৎ আক্রমণে রুদ্র ভড়কে যায়। মেঘের সামনে কেমন বিড়াল বিড়াল লাগছে নিজেকে। কোথাও বের হচ্ছে না। তবে কি দ্য গ্রেট রুদ্র চৌধুরী নিজের বউকে ভয় পায়? মেঘ ক্ষিপ্ত কণ্ঠে বলে, মামা তো বোন হয়েছে বলে কি কোলে উঠে যাবে? বাহ, নিজস্বরে বলে, নাউজুবিল্লাহ, কোলে কই উঠলো বউ, জড়িয়ে ধরেছে শুধু। কি সুন্দরভাবে বলছেন, অনেক মজা লেগেছে বুঝি? ছি ছি বউ, কি বলো, একদমই ভালো লাগেনি। মনে হচ্ছিল শরীরে গোবর লেপ্টে আছে। মেঘ আরো গলা বাড়িয়ে বলে। এই, আপনি কি বিবাহিত? রুদ্র মিনমিনিয়ে বলে। হ্যাঁ হ্যাঁ। মেঘের যেন কাটা গায়ে নুনের ছিটা পড়ল। বিবাহিত সেটা মুখ দিয়েও এখন বের করতে কষ্ট হচ্ছে খুব। রুদ্র তড়িঘড়ি করে বলে, না না বউ, আমি বিবাহিত, আমার একটা সুন্দরী বউ আছে। তো বউ থাকতে অন্য মেয়ে জড়িয়ে ধরবে কেন? কোন সাহসে? আমি জানি নাকি, ওই মেয়ে হঠাৎ ধরলে। এই আমারে বলত পাইছেন? আপনি চান্স দিছেন বিধায় ধরতে পারছেন। একটা থাপ্পড় দিয়ে না করলে সাহসেই পাইতো না। সত্যি বউ, আমার কোনো দোষ নেই। মেঘ রুদ্রকে ধাক্কা দিয়ে ছেড়ে দেয়। বেচারা 2 পা পিছিয়ে যায়। ভয়ে ভয়ে বলে। বউ রাগ করেছো? সাথে সাথে মেঘ আরও ফুঁসে ওঠে। পাশ থেকে গাছের ছোট ডাল নিয়ে একটা রুদ্রের দিকে এগোয়। রুদ্র হালকা অবাক হয়ে যায়। আরও পিছিয়ে গিয়ে বারান্দায় গ্রিলের সাথে একদম লেগে যায়। নিজেকে নিজেই গালি দিচ্ছে, এই বডি শডি করে কী লাভ? সেই তো বউয়ের সামনে শক্তি অকার্যকর। লাঠিটা উঠিয়ে রুদ্রের বরাবর করে বলে, ওরা কেন আপনার পিছে পড়বে? একবার তানিয়া না ফানিয়া, আবার ভার্সিটির মেয়েরা, আবার হসপিটালের নার্স পর্যন্ত, আবার চাচাতো। মুখ ফুসকে সামিয়ার কথা বলতে যেও নিজেকে ধাতস্থ করে নেয়। রুদ্র এমন বাঘিনী মেয়েকে এই প্রথম দেখছে। অবশ্য সে চেয়েছিল বটে মেঘ স্ট্রং হোক, তাই বলে এখন এমন হবে যে আমাকেই বিড়াল বানিয়ে দেবে? নিজের বাজাতে নিজের সুপারিশে বলে, আরে ভাই, আমার কি দোষ? আমি মাসুম, কিচ্ছু জানি না বউ। মেঘ আরও তেড়ে গিয়ে বলে। আপনার মাসুমগিরি বের করছি। ঠিক তখনই সাদ এসে হাজির হয়। দরজায় ধাক্কাতে ধাক্কাতে বলে, ভাইয়া আসতো, সবাই ডাকছে তোমাদের। রুদ্র যেন জানে প্রাণ ফিরে পেল। মেঘ নিজের হাতের ছোট লাঠিটা নিচে ফেলে দেয়। রুদ্র ভয়ে ভয়ে বলে, মানে সাদ ডাকছে, দরজা খুলতে যাব? মেঘ রাগি চোখে তাকায় রুদ্রের দিকে। তারপর নিজেই হনহনিয়ে গিয়ে দরজা খুলে ধূপ ধাপ পা ফেলে নিচে চলে আসে। সাদ অবাক হয়ে মেঘের যাওয়া দেখতে দেখতে ভেতরে প্রবেশ করে। রুদ্রকে দেখে জিজ্ঞেস করে, ভাইয়া, ভাবি এমন রেগে মেগে গেল কেন? কি হয়েছে? রুদ্র হতাশার নিঃশ্বাস ফেলে দরজার দিকে তাকিয়ে বলে, আর বলিস না রে, আমার বিড়াইয়ের মতো ম্যাও ম্যাও করা বউটা এখন সিংহের মতো গর্জন করছে, আবার সুযোগ পেলে সাপের মতো ছবল মারছে। সাদের চোখ বড় বড় হয়ে যায়।
কি সাংঘাতিক ব্যাপার স্যাপার ভাইয়া, বউরা বুঝি এত ডেঞ্জারাস হয়? সাদের কাঁধে হাত রেখে বলে, রাগলে ভীষণ ডেঞ্জারাস। তারপর নিচের উদ্দেশ্যে যেতে যেতে গান গায়। সাদ এদিকে আহাম্মকের মতো তাকিয়ে আছে, মনে মনে ভাবছে আর ঢোক গিলছে। রুদ্র ভাইয়ের মতো এত রাগী স্ট্রং পার্সোনালিটির ছেলে যদি বউকে ভয় পায়, আমি কোন ক্ষেতের মূলা? মাই গড, প্রেম করবো সারা জীবন, বিয়ে করবো না। নিচে মেঘ বসে আছে সোফায়, তার আশেপাশে সবাই। এখানের মধ্যমণি মেঘ। রুদ্রের মা সবাইকে পরিচয় করিয়ে দিয়েছে যে মেঘ রুদ্রের বউ। ব্যাপারটা শুনে রুদ্রের মামা মামিরা খুশি হয়নি কেন জানি, তবে ভদ্রতার খাতিরে তাকে সালামি দিয়েছে। এদিকে মাহিরা তো রাগে ফুঁসছে, তার রুদ্রের বিয়ে হয়ে গেছে সে মানতে পারছে না। মেঘের দিকে রাগে চোখে তাকিয়ে আছে। রুদ্র নিচে নামতেই সে দৌড়ে যায় রুদ্রের কাছে। এসব কি রুদ্র? তুমি বিয়ে করে ফেলেছো আমাকে না জানিয়ে, মানে কি? রুদ্র শক্ত কণ্ঠে বলে, আমি বয়সে তোর বড়, ভাই বলে ডাকবি। আর বিয়ে করেছি আমার ইচ্ছে হয়েছে তাই? তোর থেকে পারমিশন নিয়ে করতে হবে নাকি? রুদ্রের কথায় মাহিরার মুখটা চুপসে যায়, কিছু বলে না আর। রুদ্র আসতেই সবাই খেতে বসে। রুদ্রের পাশে মেঘকে বসিয়েছে। মেঘের রাগ ভাঙাতে রুদ্র বেশ প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছে, এটা ওটা মেঘের পাতে দিচ্ছে, কখন কি লাভ লাগবে দেখছে। রুদ্রের কেয়ারগুলো সবার চোখেই লাগছে। রুদ্রের নানি তো মাঝে বলে ওঠে। এর ব্যাখ্যায় রুদ্র বলে, সুন্দরী বউ থাকলে সবাই পাগল হবেই। এই কথায় এদিকে দুজন জ্বলে পুড়ে ওঠে। খাওয়া শেষে মেঘ তার শাশুড়ির সাথে কাজ করছে। রুদ্রের দিকে একবারও ফিরে তাকায়নি এতক্ষণ। বেচারা লক্ষণ দেখে বেশ বুঝেছে রাতের আগে আর রুমে আসবে না। মেঘ, পিহু, সামিয়া, মিনহা সবাই বসে আছে সোফায়। পিহু তাদের সাথে গল্প করছে, মেঘ চুপচাপ শুনছে। মিনহা কথায় কথায় রুদ্রের কথা বলছে, তা দেখে মেঘের ভীষণ রাগও হচ্ছে। দুনিয়ায় কি ছেলের অভাব? আমার জামাইয়ের সাথেই তো কি আমার জামাইয়ের সাথে এত কি আজব। হঠাৎ রুদ্র উপর থেকে চেঁচিয়ে মেঘকে ডাকে। মেঘ, এক কাপ কফি দিয়ে যাও। মেঘ জায়গায় বসে থাকে। সে আজকে রুদ্রের কোনো কথাই শুনবে না বলে শপথ নিয়েছে। নিজের কাজ নিজে করে খাবে, আমি কেন করব? নয়তো এই ফালতু মেয়েগুলোকে বলে না কেন। মেঘের ভাবনার মধ্যে সামিয়া, মিনহা দুজনকেই উঠতে দেখে মেঘ ভ্রু কুচকে তাকায়। পিহু জিজ্ঞেস করে, আরে আপু, তোমরা কোথায় যাচ্ছ? দুজনেই একসাথে বলে। মিনা, রুদ্র ভাইয়ার কফি চাচ্ছে, কফি বানাতেও। মুহূর্তেই দুজনের দিকে ফিরে তাকায়। সামিয়া বলে, তুমি বসো, আমি বানাচ্ছি। মিনহা হালকা বিরক্ত হয়ে বলে, না, তুমি বসো, আমি বানাই। মেঘের দিকে কটমট করে উঠে দাঁড়ায়। না, আর সহ্য করা সম্ভব না। জামাই আমার টানাটানি এদের। মেঘ কর্কশ গলায় বলে ওঠে, আপনারা বসেন, জামাইটা আমার হাতের কফি ছাড়া যার তার কফি মুখে নেয় না, আপনাদের কষ্ট করতে হবে না। বনে রান্নাঘরের দিকে এগোয় বিড়বিড় করতে করতে। এদিকে পিহু কোনোভাবে হাসি চেপে রেখেছে। সে বুঝতে পারছে মেঘ যে জেলাস। হাসি আটকাতে না পেরে চুপচাপ উঠে নিজের রুমে চলে আসে। মিনহা সামিয়ার মুখটা ভোঁতা করে সোফায় বসে। মেঘের অপমান বেশ বুঝতে পেরেছে। রান্নাঘরের দিকেই তাকিয়ে মেঘ কফি বানাচ্ছে। নিজে যেমন বেয়াদব তেমন কাজিনগুলো পাইছে ছাচরা। কফি খাবে? এবার ভালো করে খাবে, এমন চিনি দিব না। কফি বানিয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসে। সিঁড়ির দিকে যেতে যেতে একটু মুখে নিয়ে দেখে নেয় চিনি হয়েছে কিনা। হঠাৎ মিনহা চিৎকার দিয়ে ওঠে। এই মেয়ে, দাঁড়াও। মেঘ বিরক্তি নিয়ে পেছনে ফিরে। জি আপু, কোনো দরকার? তুমি এই কফি রুদ্রকে দেবে? মেঘ ভ্রু কুচকে বলে, যেহেতু এইটা ওনার জন্য বানিয়েছি সেহেতু ওনাকেই দিব, সিম্পল। মেঘের তেড়া কথায় মিনহার রাগ হয়। ফের বলে, তুমি এই কফিতে মুখ লাগিয়েছো, নিজের মুখের এঁটোটা দেবে? এইটা রুদ্র খাবে? ছি। মেঘ ভাবলেশীনভাবে বলে, আজ প্রতিদিনের রুটিনে আমার থুথুযুক্ত চুমু থাকে, তার আর এইটা তেমন কি।
বলেই হাঁটা দেয়। আহা, মেঘের কেন জানি এখন শান্তি লাগছে। এ কথা বলার পর এদের মুখের রিয়াকশন দেখার মতো ছিল। মনে হচ্ছে বিশ্ব জয় করে ফেলেছে সে। ঘরে এসে দেখে রুদ্র নেই। ওয়াশরুম থেকে সাউন্ড আসছে শোনে। দ্রুত কফি সাইড টেবিলে রেখে চিৎকার করে আপনার কফি বলে নিচে নেমে আসে। এই লোককে দেখলেই রাগ উঠবে এখন। এদিকে রুদ্র তাড়াহুড়ো করে বের হয়, তবে মেঘ ততক্ষণে ফুস হয়ে গিয়েছে। রুদ্র হতাশা নিয়ে কফিতে চুমুক দেয়, সাথে সাথে মেঘ বলে ডেকে ওঠে। মেঘ নেমেছে মাত্রই রুদ্রের ডাক শোনে, বেশ বুঝেছে চিনি মিশিয়েছে বলেই। সামিয়ারা মেঘের দিকে কটমট চোখে তাকিয়ে আছে। তা দেখে মেঘ একটু ঢং করে লজ্জা পাওয়ার ভান করে বলে, উনি ডাকছে আসি একটু আপু, আসলে উনি এক মুহূর্ত আমায় ছাড়া থাকতে পারেন না। লজ্জায় লাল নীল হওয়ার নাটক করতে করতে উপরে আসে। তবে রুদ্রের রুমে আর যায়নি, সোজা পিহুর রুমে গিয়ে বসে থাকে। আমি জানতাম নাকি যে রুদ্র বিয়ে করবে? তাহলে যে করে হোক আটকাতাম। না না, আমি জানি না ড্যাড। তুমি রুদ্রকে আমার করে দেবে, যেভাবেই হোক। আচ্ছা মা, চিন্তা করিস না, এত সহজে এত সম্পত্তি হাতছাড়া করবো নাকি? যে করে হোক তোকে এই বাড়ির রানী বানাবো। একমাত্র তুই রাজ করবি এই বাড়িতে। চৌধুরী বাড়ির গেস্ট রুমের চার দেয়ালের আড়ালে কারো কথোপকথন চলছে। কিছু পাওয়ার প্ল্যান, না ছিনিয়ে নেওয়ার প্ল্যান। রাতে মেঘ ঘরে এসে দেখে রুদ্র নেই। এই রাতের বেলা আবার কোথায় গেল ভাবতে ভাবতে মোবাইল নিয়ে বসে। এফবি স্ক্রোল করতে করতে রুদ্রের আইডি সামনে পড়ে। আইডিতে ঢুকে স্ক্রোল করতে থাকে। কয়দিন আগে ধূসর রঙের পাঞ্জাবি পরা পিকও দিয়েছে। কমেন্ট বক্সে ঢুকতেই মেঘের মাথা হয়ে যায় হট। এক একটা মেয়ের কমেন্ট, উফ রুদ্র জানস ইউ আর ড্যাম। মেঘের যেন ইচ্ছে করছে এই মেয়ের চুল টেনে দিতে। শালি, আমার জামাইকে জানসটাকে দাঁড়া। মেঘ এর প্রোফাইলে ঢুকে ইচ্ছে মতো সব পিকে হাহা দিয়ে বেরিয়ে আসে। তারপর আরেকটা মেয়ের কমেন্ট চোখে পড়ে, আমার দেখা সেরা সুদর্শন পুরুষ। এই মেয়ের প্রোফাইলে ঢুকে দেখে ম্যারিড। ছি ভাই, বিয়েটা হয়েও অন্যের জামাইটিকে নজর দেশ খবিস বেটি। তারপর সে কমেন্টসের এসএস নিয়ে মেয়েটির জামাইয়ের আইডিতে পাঠিয়ে দেয়। এবার শান্তি। এভাবে যে কতক্ষণ কত মেয়ের পিকে হাহা দিল, কতজনকে হুমকি দিল নিজেও জানে না। রুদ্র আসে কিছুক্ষণের মধ্যে। মেঘ তাকে দেখতে ফোন রেখে ওপাশ হয়ে শুয়ে পড়ে। রুদ্র তা দেখে ফুস করে একটা শ্বাস ফেলে ফ্রেশ হয়ে আসে। রুমের দরজা লাগিয়ে পাশে এসে বসে। হঠাৎ মেঘের চোখের সামনে একজোড়া নুপুর ঝুলতে দেখে মেঘ সেদিকে ফিরে তাকায়। তারপর অবাক হয়ে রুদ্রের দিকে তাকায়। রুদ্র হাসি মুখে তাকিয়ে তার দিকে। এইটা কার? কার আবার? আমার বউয়ের। মেঘ বেশ বুঝেছে তাকে ঘুষ দিয়ে রাগ ভাঙাতে চাচ্ছে। মনে মনে ভীষণ খুশি হলেও উপরে তা প্রকাশ করেন না। মেঘের ভাবনার মধ্যে রুদ্র হুট করে মেঘের দুই বাহু ধরে টেনে তুলে বসায়। তারপর শাড়িটা একটু উপরে তুলে পায়ে নুপুর পরাতে থাকে। তবে রুদ্রের চোখ আটকে যায় মেঘের পায়ে। ফর্সা পা ড্রিম লাইটের আলোতে আরও ঝলমলে, তারার মতো চকচক করছে। রুদ্র নিজেকে সংযত করে নুপুর পরিয়ে দেয়। মেঘ অবাক হয়ে দেখছে, মুহূর্তে রুদ্রের হাত ধরে ফেলে। এই কি করছেন আপনি? আমার পায়ে হাত দিচ্ছেন কেন? রুদ্র ভ্রু কুঁচকে বলে, তো কি হয়েছে? কি হয়েছে মানে? আপনি বয়সে বড়, এভাবে পায়ে হাত দেওয়া মানায় না। মেঘ আর কিছু বলার আগে রুদ্র হাসকি কণ্ঠে বলে, বউ, ডোন্ট ডিস্টার্ব মি। মেঘের মুখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। রুদ্রের ছোঁয়া পায়ে লাগতেই মেঘের শরীরে এক অন্যরকম বাতাস বয়ে যায়। রুদ্র নুপুর পরিয়ে মেঘের পায়ে হালকা ঠোঁট ছোঁয়ায়। মেঘ যেন স্তব্ধ হয়ে গেছে, নড়াচড়া করতে পারছেন না। রুদ্রের অনাকাঙ্ক্ষিত আচরণে সে অবাক, চোখ কুঁচকে বন্ধ করে রেখেছে। তা দেখে রুদ্র ঠোঁট কামড়ে হাসে। বেশ বুঝেছে মেঘ এই রুদ্রকে দেখে অবাক। রুদ্র মেঘের কানের কাছে মুখ নিয়ে বলে, বউ, রাগ আছে এখনো? মেঘে বিছানার চাদর শক্ত করে ধরে আছে। রুদ্রের এক একটা শব্দ তার কানে গলায় স্পর্শ করে গেছে, ভয়েসে অন্য কিছু ছিল। রুদ্র আরো এগিয়ে কানের লতির সাথে ঠোঁটে লাগিয়ে আবারও বলে, বউ, রাগ এখনো কমেনি?
মেঘ চোখ কুচকে বন্ধ করে মাথায় ঝাঁকায়, যার অর্থ কমেছে। রুদ্র হালকা হেসে মেঘের কানে নিজের অধর ছোঁয়ায়। মেঘের হাত টেনে ধরা এসে চোখ খুলে দেখে বেলি ফুলের মালা। রুদ্র যত্ন সহকারে তা মেঘের হাতে পরিয়ে দেয়। মুহূর্তেই মেঘের মুখে হাসি ফুটে ওঠে। ফুল তার ভীষণ পছন্দ। বাচ্চাদের মতন এদিক সেদিক করে দেখছে, নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিচ্ছে। রুদ্র মুগ্ধ নয়নে তা উপভোগ করছে। হঠাৎ মেঘ সেই ফুলের ঠোঁট ছোঁয়াতে যাবে, রুদ্র ধপ করে হাতটা ধরে ফেলে। মেঘ মাথা তুলে রুদ্রের দিকে তাকায়। এই মেয়ে, একদম ঠোঁট ছোঁয়াবে না। কেন? মেঘের ঠোঁটের উপরে নিজের আঙ্গুল চালিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে বলে। আমার জিনিসের ভাগ কাউকে দিতে পারবো না। মেঘ লজ্জায় চোখ নামিয়ে নেয়। গালে লাল আভাও দেখা যাচ্ছে, গোলাপি ঠোঁট হালকা কাঁপছে। রুদ্র যেন এই দৃশ্য দেখে নিজেকে আটকে রাখা পাপ মনে করেছে। হঠাৎ রুদ্র নেশাভরা কণ্ঠে বলে ওঠে, মেঘ, ক্যান আই? মেঘ চট চলতেই রুদ্রের দিকে তাকায়। রুদ্র এখনও তার ঠোঁটের দিকেই এক ধ্যানে তাকিয়ে। বেশ বুঝতে পারছে রুদ্র কিসের কথা বলছে। সে কি বলবে তার গলা দিয়ে কথা বের হচ্ছে না। আবারও চোখ নামিয়ে নেয়। নীরবতাকে সম্মতি ভেবে রুদ্র ধীরে ধীরে এগোয়। রুদ্র যতই কাছে আসছে মেঘের শরীরের শক্তি যেন তত কমে যাচ্ছে। রুদ্র এক হাতে মেঘের কোমর ধরে টান মেরে নিজের পায়ের উপরে বসিয়ে দেয়। কোনো আগাম বার্তা ছাড়াই আঁকড়ে ধরে মেয়ের অধর জোড়া। মেঘ খামচে ধরে রুদ্রের শার্ট, আবেশে চোখ বন্ধ করে নেয়। দুজনেরই বুকের ভেতরে তোলপাড় শুরু হয়েছে। রুদ্রের হাত বিচরণ করছে মেঘের কোমর পেরিয়ে আরও অন্যান্য জায়গায়। এতে মেঘ আরও লেপটে যায় রুদ্রের সাথে। রুদ্র যেন অনেক বছরের সাধনার ফল পেয়েছে। প্রথমে সফট হলেও আস্তে আস্তে তা পাগলামিতে রূপ নেয়। মেঘ হাঁপিয়ে উঠছে, তাও ছাড় পাচ্ছে না। একসময় অস্পষ্ট স্বরে ছাড়া পেতে চায়। প্রায় 5 মিনিট পর রুদ্র ছেড়ে দেয়। দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে। রুদ্রের নজর যায় এক স্পর্শকাতর জায়গায়। জোরে শ্বাস নেওয়ার ফলে ওঠানামা করছে। রুদ্রের নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে উঠেছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে চোখ সরিয়ে মেঘের মুখের দিকে ফেরে। মেঘকে খুব আকর্ষণীয় লাগছে। মেঘের গলার সেই তিলটা যেন তাকে কাছে রাখছে। ধীরে ধীরে সেদিকে মুখ এগোয়। গলায় মুখ গুজে দিতেই হঠাৎ রুদ্রের ফোন বেজে ওঠে। দুজনেরই ধ্যান ফেরে। ছিটকে দুজন দুই পাশে চলে যায়। মেঘ লজ্জায় গুটিসুটি হয়ে খাটের এক কোনায় বসে আছে। কি হয়ে গেল এসব ভেবে আরও লাল নীল হচ্ছে। রুদ্র দ্রুত ফোনটা হাতে নিয়ে বারান্দায় চলে আসে। দেখে সায়ান কল করেছে। কিছুটা রেগে কল ধরে। শালাম, কল দেওয়ার আর সময় পেলি না। তোর যৌবনে ঠাড়া পড়ুক দোয়া করি। সায়ান চমকে যায়। নাউজুবিল্লাহ, কী সব বলছিস বন্ধু? 2 দিন পর আমার বিয়ে, এমন অভিশাপ দিস না। এত বছরের অপেক্ষা। রুদ্র কিছুটা বিরক্ত হয়ে বলে। কল কেন দিয়েছিস সেটা বলেই দ্রুত কল কাট। সায়ান দুষ্ট ভঙ্গিতে বলে, কেন কেন, বউ অপেক্ষা করছে বুঝি? তো বউ অপেক্ষা করবে না তো কি? তোর মতো হিজড়া অপেক্ষা করবে? সি সি ভাই, কী সব বলিস? আই এম পিওর ছেলে। যাই হোক, কালকে তোদের বাসায় আসছি বিয়ের কার্ড দিতে। বিয়ের ডেট ফিক্স হয়েছে সামনের মাসে 1 তারিখ। ভাবিকে অবশ্যই আনবি, আম্মু বারবার করে বলেছে। আচ্ছা, এবার কল রাখ। রুদ্র কল কেটে রুমে আসে। মেঘ ওপাশ ফিরে শুয়ে আছে। পাশে শুয়ে মেঘকে হালকা ধরতে সে নিজেই ফিরে রুদ্রকে জড়িয়ে ধরে, তবে এখনও চোখ বন্ধই। রুদ্র মুচকি হাসে। বউ যে তো দেখছি তার নেক্সট স্টেপগুলো নিজে থেকেই জানে। নিজেও মেঘকে নিজের সাথে মিশিয়ে নেয়। আজকের জন্য ছাড় দিলাম, নেক্সট টাইম কিন্তু। মেঘ রুদ্রের বুকে মুখ লুকায়। অতপর ঘুমের দেশে পাড়ি দেয় দুজনেই। পরের দিন ভার্সিটি যাওয়ার সময় মিনহাও তাদের সাথে যাবে বলে বায়না ধরে। রুদ্রের মামারা নাকি কয়েকদিন থাকবে, এই আপদও থাকবে ভেবে মেঘের কিছুটা বিরক্ত লাগে। মিনহাকে সাথে নিয়ে সবাই ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। রুদ্র গাড়ি পার্ক করতে যায়। মেঘেরা ক্যাম্পাসে ঢুকতেই হঠাৎ একটা ছেলের সামনে পড়ে। সে মেঘকে দেখে বলে। মেঘ অবাক হয়ে তাকায়। ছেলেটির সাথে সাথেই চলে যায়। এভাবে আরও ঢুকতে আশেপাশে অনেকেই তাকে ভাবি বলে সম্বোধন করছে। কেমন আছেন জিজ্ঞেস করছে। মেঘ শুধু চমকাচ্ছে। পিহু মিনহাও বুঝতে পারছে না কি হচ্ছে। রুদ্র গাড়ি পার করে এসে মেঘের পাশেই হাঁটে। তখন আবার একটি ছেলে বলে, রুদ্র ভাই, কেমন আছেন? এই তো ভালোই। তোর কি অবস্থা? এই তো ভাই ভালো। আরে ভাবি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? মেঘ হতবাক হয়ে তাকায়। সালামের জবাব দেয়। ছেলেটি যেতেই মেঘ রুদ্রকে বলে, এই দেখেন না, ক্যাম্পাসের সবাই আমাকে ভাবি রাখছে কেন?
রুদ্র দুই পকেটে হাত দিয়ে হালকা হেসে গান ধরে। মেঘ মুগ্ধ হয়ে রুদ্রের গান শোনে। এই প্রথম সামনাসামনি রুদ্রের কণ্ঠে গান শুনেছে। সে ভালো গান গায় জানে, তবে শোনার সৌভাগ্য হয়নি। পরক্ষণেই খুশিতে মন ভরে ওঠে। তার মানে ভার্সিটির সবার সামনে মেঘকে রুদ্র তার বউ হিসেবে পরিচয় দিয়েছে। অবাক চোখে তাকায় রুদ্রের দিকে। এদিকে মিনহা রাগে ফুঁসছে। আকর্ষণ নিতে ন্যাকা কণ্ঠে রুদ্রকে বলে, রুদ্র ভাই, আমাকে পুরো ক্যাম্পাস ঘুরিয়ে দেখাও না। রুদ্র মেঘের দিকে একবার তাকিয়ে দ্রুত বলে। পিহুদের সাথে যা, আমার কাজ আছে। বলেই সে সেখান থেকে নিজের ক্লাসে চলে যায়। এতক্ষণে সুমনা রিকো চলে এসেছে। সবাই মিলে ক্যাম্পাসেই ঘুরছে। রুদ্র ক্লাসের দিকে যেতে যেতে হঠাৎ কারো কান্নার শব্দ শুনে থেকে যায়। সামনে এগিয়ে দেখে একটি মেয়েকে মারছে কয়েকজন মেয়ে মিলে। আর অনু চেয়ারে বসে আছে, পায়ের উপরে পা তুলে। রুদ্র দ্রুত এগিয়ে যায়। এসব কি অনু? তোর সামনে মারছে, তুই আটকাচ্ছিস না? হঠাৎ রুদ্রের কণ্ঠে ভ্যাপাচাকা খেয়ে যায় অনু। লাফ মেরে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, চেহারায় আতঙ্কের ছাপ। বাকি মেয়েগুলোও সেম অবস্থা, কাচুমাচু হয়ে দাঁড়িয়ে। যে মেয়েটি নিচে পড়ে আছে সে রুদ্রকে দেখে দৌড়ে আসে। রুদ্র তার মুখের দিকে তাকাতেই ভ্রু কুঁচকে যায়। এটা তো সেদিনের মেয়েটি। অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি? কি হয়েছে? ওরা তোমাকে মারছে কেন? অনুর দিকে আঙ্গুল তুলে বলে। কথা শেষ করতে না দিয়ে অনু তাড়াহুড়ো করে এসে মেয়েটিকে ধাক্কা মেরে সাইডে ফেলে দেয়। আমতা আমতা করে বলে, এই মেয়ে আমার গায়ে হাত তুলেছে, বেয়াদবি করেছে, তাই। রুদ্রের ভ্রু কুঁচকে যায়। অনু এত তুতলাচ্ছে কেন, আর মেয়েটি বা কি বলতে চেয়েছিল? সে অনুকে থামিয়ে দেয়, সেই মেয়ের সামনে যায়। তুমি কি যেন বলছিলে? অনুর যেন জান যায় অবস্থা। এই মেয়ে সত্যি কথা বললে রুদ্র তাকে যে কি করবে নিজেকে বাঁচাতে বলে। তাই রুদ্র শোন, এ মেয়ের কথায় কান দিস না, উল্টা পাল্টা কথা বলে। রুদ্র বিরক্ত হয়ে বলে, তোমাকে কিছু জিজ্ঞেস করেছি, আনসার মি। আরে এই মেয়ে মিথ্যা। রুদ্র এক ধমক দিয়ে অনুকে চুপ করিয়ে দেয়। মেয়েটির দিকে তাকাতেই সে ঝরঝরিয়ে কেঁদে বলে। মেয়েটি কাঁদছে। রুদ্রের রাগে কপালের রগ ফুলে উঠেছে। চোখ লাল টকটকে হয়ে আছে। অনুর তো কাঁপাকাঁপি অবস্থা। রুদ্র তার দিকে তাকাতেই আত্মা কেঁপে ওঠে। রুদ্র শান্ত কিন্তু ভীষণ ভয়ঙ্কর কণ্ঠে বলে, এমনটা কেন করেছিস? অনু ভয়ে ভয়ে বলে, তো তুই এই মেয়ের কথায় বিশ্বাস করিস না, আর আমি তোর ফ্রেন্ড না? আমার কথা শোন। রুদ্র সাথে সাথে চিৎকার করে, আই সেইড, তুই কেন এমনটা করেছিস? সত্যটা স্বীকার করে নে, নয়তো ভালো করেই চিনিস আমায়। অনু গুটিয়ে যায়। তবে এবার যেন হালকা রাগ আসে, ভেতরে চিৎকার করে বলে, কারণ আমি তোকে ভালোবাসি, আর ওই মেঘের প্রতি তোর এত কেয়ার, তো মেলামেশা আমার একদম পছন্দ না। ওই মেয়ে তোকে আমার থেকে ছিনিয়ে নিয়েছে, তাই রাস্তা থেকে ক্লিয়ার করতে। সাথে সাথে ক্লাসরুমের ঠাস শব্দ দেয়ালে বাড়ি খায়। উপস্থিত সবাই কেঁপে ওঠে। অনু গিয়ে নিচে পড়ে, ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের জীবন নষ্ট করতেন, নরক বানাতে একটুও ভাবিসনি। তোকে তো একদম মাটিতে গেড়ে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু তোর শাস্তি আমি না। বলেই হঠাৎ অনু চুলের মুঠি ধরে পুকুর পাড়ে নিয়ে আসে। এমন দৃশ্য দেখে সবাই ভিড় জমিয়েছে। সবাই বেশ অবাক, সাথে তো ক্যামেরা অন আছেই। রুদ্র সেখানে দাঁড়িয়েই মেঘকে কল করে। রুদ্রের কল পেয়ে মেঘ ধরতেই কর্কশ গলায় স্বর ভেসে আসে, 2 মিনিটের মধ্যে পুকুর পাড় আসবে। আই রিপিট, 2 মিনিটের মধ্যে। বলেই কল কেটে দেয়। এদিকে মেঘ লাফিয়ে ওঠে। রুদ্র ভীষণ রেগে আছে, কিন্তু কেন, কি হয়েছে? রুদ্র দ্রুত উঠতে দেখে পিহু জিজ্ঞেস করে, কি হয়েছে রে? তোর ভাই ভীষণ রেগে আছে, 2 মিনিটের মধ্যে পুকুর পাড়ে যেতে বলেছে। বলিস কি? জলদি চল। মেঘেরা সবাই তাড়াতাড়ি সেদিকে গিয়ে পৌঁছায়। দেখে রুদ্র পুকুরের একদম লাস্ট সিঁড়িতে দাঁড়িয়ে, পাশে অনু কাচুমাচু হয়ে দাঁড়িয়ে কাঁপছে। মেঘ তার পাশে গিয়ে কিছু জিজ্ঞেস করবে, তার আগেই রুদ্র বলে ওঠে, একে লাথি মেরে পানিতে ফেলো। উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। কি বলে রুদ্র? অনু ফ্যাল করে তাকায়। মেঘ বড় বড় চোখ করে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে রুদ্র আসলে বললটা কি। রুদ্র মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে গর্জে ওঠে। কথা কানে যায় না? মেঘ কেঁপে ওঠে। হ্যাঁ, কি বলছেন? মাথা ঠিক আছে আপনার? আমার সব ঠিক আছে, তুমি একে লাথি মেরে পানিতে ফেলো, ফাস্ট। মেঘে দুপা পিছিয়ে যায়।
তার দ্বারা এসব পসিবল না। রুদ্র ফু করে শ্বাস ফেলে। পিহুর দিকে তাকিয়ে কিছু ইশারা করতেই হঠাৎ কারো পানিতে পড়ার শব্দে সবাই পুকুরের দিকে তাকায়। পিহু ভাইয়ের ইশারা পেতে অনুর পিছে লাথি মেরে পানিতে ফেলে দেয়। আর এই দৃশ্য সবাই দেখে বেশ চমকে যায়। পুরো ভার্সিটিতে ফিসফাস শুরু হয়। অনু পানি খেয়ে কোনো রকমে উঠে দাঁড়ায়। বেশি গভীর না, তাই পানিতে দাঁড়াতে পেরেছে। রুদ্র শান্ত স্বরে বলে, বউ আমার কোনো মেয়ের সাথে ঘেঁষাঘেঁষি পছন্দ করে না, নয়তো এই লাথি আমিই দিতাম। নেক্সট টাইম কারো ক্ষতি, বিশেষ করে কোনো মেয়ের ক্ষতি করার আগে এই অপমানটা যেন মাথায় থাকে। বলেই মেঘের হাত ধরে টানতে টানতে নিয়ে আসে সেখান থেকে। পিছে পিছে পিহুরাও আসে। সেই মেয়েটি ইতোমধ্যে অনুর কুকর্ম সবাইকে বলে দিয়েছে। মিনহার কিছুই মাথায় ঢুকছে না। কাহিনী কি জানতে সে দাঁড়িয়ে যায়। পাশে একটি মেয়েকে জিজ্ঞেস করতেই সব জানতে পারে। সব শুনে মিনহা শয়তানি হাসে। ও আচ্ছা, তার মানে এই ছিল আসল কাহিনী। নাও ওয়েট অ্যান্ড সি বেবি। মেঘকে নিয়ে এসে তাদের আড্ডার স্থানে বসে। মেঘ কৌতূহলী নিয়ে প্রশ্ন করে, এমনটা কেন করলেন? যে ভিডিও ভাইরাল হয়েছিল তা উনিই করিয়েছে। মেঘ অবাক হয়ে যায়। কি বলেন এসব? রুদ্র গম্ভীর শ্বাস ছেড়ে বলে, এমনকি এসবের পিছিয়ে তোমার হাত ছিল এটাও বলিয়েছিল। তাই আমি অনেক রেগেছিলাম তোমার উপর তখন। মেঘের যেন আস্তে আস্তে সব ক্লিয়ার হয়। তাই জন্যই কি রুদ্র সেদিন তার বিয়ের আসরে গিয়ে তার বিয়ে ভাঙলো? তার নামে এত বাজে মিথ্যে কথা বলেছিল? তবে কি রুদ্র তাকে রাগের বশেই বিয়ে করেছিল? দ্রুত রুদ্রের দিকে ফেরে। আপনি কি তাহলে আমাকে রাগের মাথায় বিয়ে করেছিলেন? রুদ্র শান্তভাবে মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ। মেঘ থমকে যায়। তার ভেতর এক আচমকা ভয়ে শুকিয়ে আসছে। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। সবাইও সেখানে উপস্থিত হয়। মেঘদের ক্লাস টাইম হওয়ায় তারা চলে যায় ক্লাসে। পুরো ক্লাসে মেঘের মন মরা দেখে পিহু, সুমনা কিছুটা চিন্তিত হয়। এই মেঘ, কিছু হয়েছে? এমন মন খারাপ করে বসে আছিস কেন? মেঘ মাথা নেড়ে না বোঝায়। হঠাৎ মেঘ বলে, আচ্ছা, ধর কেউ আমাদের ছেড়ে দেবে কিনা সেই ভয় থাকলে কি করা যায়? সুমনা মুহূর্তেই বলে। সেই কেউটাকে? মেঘ মাথা নিচু করে বলে। হাজবেন্ড। সুমনা কিছু একটা ভেবে বলে, পুরুষ আটকায় নারীর শরীরে। পুরুষ আটকায় নারীর শরীরে বা রূপে। কথাটা খারাপ হলেও সত্য। তবে কিছু সুপুরুষ আছে যারা এসবে আটকায় না, শুধু নিজের প্রিয় মানুষে আটকায়। তবে এখনকার বেশিরভাগ পুরুষই এমন। তাই তাদের নিজের কাছে রাখতে হলে নিজেকে অনেক পরিপাটি রাখতে হবে। তাদের সামনে নিজেকে সুন্দরভাবে পেশ করতে হবে। যেমনটা তারা চায় তেমনটাই করতে হবে। মেঘ চুপচাপ শোনে কথা। হঠাৎ পিহু বলে ওঠে, মেঘ তোর আর ভাইয়ের মধ্যে সব নর্মাল তো? মাথা তুলে তাকায়। নর্মাল বলতে? স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিকঠাক তো? তোরা ক্লোজ হয়েছিস তো? মেঘ বেশ বুঝতে পারে কিসের কথা বলছে। মাথা নাড়িয়ে বলে, না, সেরকম সম্পর্ক হয়ে ওঠেনি। পিহু সুমনা দুজনেই হালকা চেঁচিয়ে বলে, কি? এটা কিভাবে সম্ভব? এখনকার বিয়ে ছাড়া একটা ছেলে মেয়ে কিছুক্ষণ এক ঘরে থাকলেই কাম ঘটে যায়। সেখানে তোদের বিয়ের 2 মাস হয়ে যাচ্ছে আর তোদের মধ্যে কিছুই হয়নি? না না না, সুমনা ভ্রু কুচকে বলে। রুদ্র ভাইও ফোর্স করেনি? মেঘ মাথা নেড়ে না বোঝাই। সুমনা জোহরে চোখে কিছু ভেবে বলে, তার মানে ঘাপলা আছে। নিশ্চয়ই রুদ্র ভাইয়ের বাইরে অ্যাফেয়ার আছে, নয়তো এত সাধু তো পুরুষ না। মেঘের বুকটা ধক করে ওঠে। দ্রুত বলে, না, উনি এমন না। পিহু পাশ থেকে বলে, এই আমার ভাই মোটেও এমন না। আরে ভাই, ঘটনা বুঝ। যদি কেউ নাই থাকে, বউকে সামনে রেখে কিছুই করবে না, এটা আদৌ সম্ভব? কথায় যুক্তি আছে। মেঘ পিহু ভীষণ ভাবছে। পিহু শেষমেশ সুমনার কথায় সায় দেয়। তুই ভাইয়ার সামনে সুন্দর করে থাকিস, তাকে সিডিউস করার চেষ্টা করিস। মাথা নেড়ে না বলে, যা শালে, তাহলে সুমনার কথাই সত্য লাগছে। আমার ভাই বলে ভালো বলছি না, তবে পুরুষের একটা চাহিদা আছে না? কি বলতে চাচ্ছি বুঝছিস তো? মেঘের চোখের কোণায় পানি চলে এসেছে। অসহায় সুরে বলে, আমি এখন কি করব? সুমনা দ্রুত বলে, শোন, আমি যা যা বলছি তা তা করবি, তাহলেই হবে।
তোর স্বামীকে কেউ কেড়ে নিতে পারবে না। তারপর সুমনা আর পিহু মিলে টেকনিক শেখাতে লাগে। মেঘকে তাদের পরিকল্পনায় এগোতে বলে। বিকেলের দিকে রুদ্র রেডি হচ্ছিল, একটা মিটিং আছে সেখানেই যেতে। শার্টের বোতাম লাগাতে যাবে, হঠাৎ মেঘ এসে মুখোমুখি দাঁড়ায়। রুদ্র ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে কি, তবে মেঘ কিছু না বলে রুদ্রের শার্টের বোতাম লাগিয়ে দিতে লাগে। রুদ্র বেশ অবাক হয়, মেঘের আবার কি হলো, এমন তো আজ অব্দি করেনি, হঠাৎ এত যত্ন। রুদ্রের ভাবনার মাঝে ঘড়িটা নিয়েও পরিয়ে দেয়, তারপর সরে দাঁড়ায়। রুদ্র অবাক নয়নে প্রশ্ন করে। কি ব্যাপার? মেঘ ভাবলেশহীনভাবে বলে। কিছু না। রুদ্র এসব ভাবতে ভাবতে চুল ঠিক করে বেরিয়ে যেতে লাগে, তবে পেছন থেকে মেঘের ঢাকে আটকায়। আপনার মানিব্যাগ রেখে যাচ্ছেন যে। মেঘ রুদ্রের হাতে মানিব্যাগটা দিয়ে বলে। সাবধানে যাবেন আর তাড়াতাড়ি ফিরবেন। রুদ্র চুপচাপ মাথা নেড়ে বেরিয়ে যায়, মাথায় তার অন্য চিন্তা। বউটা আজ হঠাৎ বউ আচরণ করছে, ঘটনা কি? রুদ্রের ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। বাসায় এসে নিজের কাছে রাখা ডুপ্লিকেট চাবি দিয়েই প্রবেশ করে। দরজা লাগিয়ে নিজের রুমে আসতেই দেখে লাইট জ্বালানো। মেঘ কি এত রাত অবধি তার জন্য জেগে আছে? দরজা ঠেলে ঘরে ঢুকতেই রুদ্রের পা থেমে যায়, সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে থাকা এক রমণীকে দেখে। চোখে যেন অবাধ্য হয়ে গেছে। পাতলা শাড়ি আর গলা বড় ব্লাউজ পরা নারীকে দেখে শুকনো ঢোক গিলে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। দরজা লাগানোর শব্দে মেঘের ঘুম ভেঙে যায়। রুদ্রকে দেখে দ্রুত উঠে দাঁড়ায়, জলদি গিয়ে সাইড টেবিল থেকে এক গ্লাস পানি এগিয়ে দেয়। রুদ্র তা এক ঢুকে খেয়ে ফেলে। হঠাৎ রুদ্রের গরম লাগছে, দ্রুত শার্টের বোতাম খুলতে যাবে, তার আগেই মেঘ নিজে থেকেই খুলে দেয়। রুদ্র শুধু মেঘের কার্যক্রম দেখেই যাচ্ছে, না চাইতেও বারবার মেঘের দিকে নজর যাচ্ছে। বউ এমন পাতলা শাড়িতে থাকলে কোন পুরুষই নিজের নজর সংযত রাখতে পারে না। মেঘ তা লক্ষ্য করে ভীষণ নার্ভাস হয়ে পড়ে। রুদ্রের সামনে থেকে গিয়ে ওয়ার্ড্রোব থেকে কাপড় বের করে রুদ্রের সামনে রাখে। প্লিজ আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার গরম করে আনছি। বলেই মেঘ যেতে নেয়। রুদ্র মেঘের হাত ধরে আটকে দেয়। এভাবে নিচে যাবে? মেঘ হালকা লজ্জায় মাথাটা নিচু করে বলে। সবাই তো ঘুমে। মেঘকে টেনে নিজের কাছে এনে বলে। নো, বউকে নিয়ে একটু রিস্ক নিতে রাজি নই আমি। বাইরে থেকে খেয়েছি, এখন খাবো না। মেঘ একইভাবে দাঁড়িয়ে থাকে, খেয়েছো? তড়িঘড়ি করে বলে। জি, খেতে চাইনি, আম্মু জোর করেছে তাই খেয়ে নিয়েছি, নয়তো আপনার জন্য অপেক্ষা করতাম। ভালো কাজ করেছো, আমার জন্য অপেক্ষা করবে না, খাওয়ার সময় খেয়ে নেবে। মেঘ কিছুই বলে না। রুদ্র অনেকক্ষণ মেঘকে ঘুরে ঘুরে দেখে। ব্ল্যাক কালার শাড়ি পরেছে, পাতলা হওয়ায় ফর্সা শরীরের সব কিছু ভেসে উঠছে। ব্লাউজের গলা অনেকটা বড় হওয়ায় গলার অনেকটা নিচে অবস্থিত একটা লাল তিলে চোখ যায়। রুদ্রের গলা শুকিয়ে আসছে, ঢোক গিলে, যার ফলে অ্যাডামস ওঠা নামা করছে। মেঘকে ছেড়ে উঠে দাঁড়ায়, সাইডে রাখা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায়। এদিকে মেঘের এতক্ষণে আটকে রাখা শ্বাস মাত্রই ছাড়ে, বুকে হাত দিয়ে দেখে ধুকপুক করছে। আয়নায় নিজেকে দেখে নিজেই লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ে। এইভাবেই রুদ্রের সামনে কিছুক্ষণ থেকেই এই অবস্থা, বাকি সময় থাকবে কি করে? না না, থাকতে হবে তোকে মেঘ। রুদ্রকে নিজের করে রাখতে চাইলে এইসব ভাবলে চলবে না। রুদ্র ফ্রেশ হয়ে বের হতে দেখে মেঘ বিছানায় বসা। মেঘ শাড়ির আঁচল ভাঁজ করে কাঁধে রেখেছে, যার ফলে নাভি স্পষ্ট দেখা যাচ্ছে। রুদ্র চোখ বুজে একটা শ্বাস নেয়, তার মাথা হ্যাং মারছে। মনে মনে নিজেকেই বলে, এই মেয়ে এমন করছে কেন? সে কি বুঝে না একটা ছেলের সামনে এভাবে থাকলে তার নিজেকে কন্ট্রোল করা কত কষ্ট হয়ে পড়ে? নাকি মেয়েকে ইচ্ছে করে আমাকে সিরিয়াস করতে চাইছে? মেঘের দিকে ভালো করে লক্ষ্য করে। সে নিজেও নার্ভাস, মুখে হালকা ভয়ের ছাপ। এসবে অভ্যস্ত না যে, বেশ বোঝাই যাচ্ছে। রুদ্র এগিয়ে গিয়ে মেঘের পাশে বসে নরম স্বরে জিজ্ঞেস করে। কি হয়েছে তোমার? মেঘে চমকে তাকায়। রুদ্র কি বুঝে ফেললো? কি হবে? তুমি এরকম শাড়ি পরেছো কেন? আমার ইচ্ছে করেছে তাই। তাহলে চেহারায় এত অস্বস্তি কেন? যেহেতু এসব পরে অভ্যস্তই না, তো পরার মানে কি? মেঘ মাথা নিচু করে রেখেছে। রুদ্র হঠাৎ বলে ওঠে, তুমি কি এনিহাও আমাকে সিরিয়াস করতে চাইছো? মেঘ লজ্জায় মাথা আরো নিচু করে ফেলে। তা দেখে রুদ্র মেঘের থুতনি ধরে মাথা উঁচু করে। বলো, কি চলছে তোমার মাঝে? কিছু হয়েছে? এমন চেঞ্জ হয়ে গেছো কেন? মেঘ কাপা কাপা গলায় বলে। রুদ্র কই না তো, আমি চেঞ্জ হইনি। হুম, এই মেঘকে নতুন লাগছে। তোমার কাজকর্মগুলো বাধ্য হয়ে করছো লাগছে। আমি তো তোমার থেকে এসব চাইনি। তুমি ধীরে ধীরে আমার সাথে মানিয়ে নাও, সমস্যা নেই আমার। এসব চেঞ্জ করে আসো।
মেঘের আঁচল ঠিক করে দিতে যাবে, মেঘ হাত দিয়ে আটকে দেয়। রুদ্র তার দিকে ফিরতেই সে মাথা নিচু করে ফেলে। রুদ্র তপ্ত শ্বাস ফেলে বলে, আমি তোমাকে নর্মালভাবে দেখেই সিরিয়াস হয়ে যাই। সো সিরিয়াস করার জন্য নিজের মনের বিরুদ্ধে গিয়ে এমন চেষ্টা না করলেও চলে। মেঘ চোখ বড় বড় করে তাকায়। পরক্ষণে আবার অবাক হয়ে সে যে নিজেকে বাধ্য করে এসব করছে তা রুদ্র জানলো কিভাবে। রুদ্র মুচকি হেসে বলে, রুদ্র মানুষের চোখের দিকে তাকিয়ে তার মনের খবর বলে দিতে পারে। তারপর মেঘকে ছেড়ে একটু ফাঁক রেখে বসে। নিচু কণ্ঠে বলে, আই এম সরি মেঘ। আমি জানি কালকে রাতের আমার ওই আচরণের জন্য তুমি ভেবেছ আমি তোমার থেকে অধিকার চাচ্ছি, বাট বিলিভ মি মেঘ, এমন কিছুই না। আমি তোমার মনের বিরুদ্ধে গিয়ে কিছুই করব না। এইটুকু ভরসা রাখো আমার উপর। তুমি যখন মন থেকে অধিকার দেবে তখন আমিও বুঝে নেব। মেঘ হতবাক হয়ে রুদ্রের দিকে তাকায়। মানে সে ভেবেছে মেঘের আসল কারণ হয়তো রুদ্র বুঝে গেছে, আর এখানে রুদ্র উল্টো বুঝে বসে আছে। হায় রে, সে চাচ্ছে তাদের দূরত্ব দূর করতে, সেখানে রুদ্র কিনা উল্টো ভেবে নিল। মেঘের ইচ্ছে করছে নিজের কপালে নিজে চাপড়াতে। যাও চেঞ্জ করে আসো, ঘুমোবে। মেঘ চুপচাপ বাধ্যমের মতো গিয়ে চেঞ্জ করে আসে। মনে মনে সুমনা পিহুকে গালি দেয়। ঘোড়ার ডিমের প্ল্যান দিছে, কোনো কাজই তো হলো না। চুপচাপ গিয়ে শুয়ে পড়ে। না না না, আমার ভয় করছে। কিচ্ছু হবে না বউ, প্রথমে একটু ব্যথা লাগবে, তারপর আর না। মেঘ ভয়ে ঢোক গিলে সেদিকে তাকায়, সাথে সাথে চোখ বড় বড় হয়ে যায়। এত বড়? রুদ্র মেঘকে ধাতস্থ করে বলে, মেঘ বললাম তো কিচ্ছু হবে না, তুমি শুধু চোখ বন্ধ করে রাখো, সেকেন্ডেই কাজ হয়ে যাবে। একদম চোখ খুলবে না। ভীত মন নিয়ে চোখ কিঞ্চিত বন্ধ রাখে। হঠাৎ ব্যথায় নড়ে চড়ে ওঠে। রুদ্র বিচলিত হয়ে পড়ে, চিন্তিত কণ্ঠে বলে, বেশি ব্যথা লেগেছে বউ? আমি তো সাবধানে দিতে বললাম। বলতে বলতে মেঘের হাতের যেই জায়গায় ইনজেকশন পুশ করেছে সেখানে ঘষতে থাকে। দেখে আশেপাশেও লাল হয়ে গেছে। রুদ্র রেগে নার্সকে ধমক দিয়ে ওঠে। বলেছিলাম না সাবধানে দিতে, এমন ভাবে দিতে যেন ব্যথা না লাগে। নার্সটি ভয়ে কাচুমাচু হয়ে বলে, কি? আমি তো সাবধানেই দিয়েছি স্যার। তো হাতের এই অবস্থা কেন হলো? আপনার ওয়াইফ অনেক ফর্সা, তাই লাল হয়ে গেছে। একটু পর লাল ভাব চলে যাবে। নার্সটির ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। এই সামান্য জিনিস নিয়ে এত রাগ। মনে মনে গালি দেয়, শালা বউ পাগল। দ্রুত সেই জায়গা প্রস্থান করে। রুদ্র ও মেঘকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সকালের দিকে বাগানে ছিল মেঘ। হঠাৎ কোথা থেকে এক বিড়াল মেঘের পায়ের আঁচড় কেটে যায়। বেশ অনেকটাই ক্ষত হয়েছে, তাই রুদ্র দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসে ইনজেকশন দিতে। যদিও মেঘ আসতে চাচ্ছিল না, তবে রুদ্র তার বউকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না। বাড়ি ফিরতে ফিরতে 12টা বেজে গেছে। আজ শুক্রবার হওয়ায় সবাই বাড়িতেই উপস্থিত। রুদ্র গাড়ি পার করে মেঘকে ধরে মেইন ডোর দিয়ে ঢুকতেই ভ্রু কুঁচকে যায়। বাড়ির সকলেই ড্রয়িং রুমে উপস্থিত। রুদ্রকে আসতে দেখে সবাই তাদের দিকেই ফোকাস। সব কিছু স্তব্ধ। রুদ্র ভেতরে যেতে যেতে বলে, কি হয়েছে? সবাই নিচে যে। বলতে বলতে সিঁড়ির দিকে যেতে নিবে, তবে রুদ্রের বাবার কথায় পা থেমে যায়। মেঘে বিস্ময় নিয়ে তাকায়। রুদ্র সেও অবাক। তোর বউয়ের বদমাইশি দেখতেই এখানে সবাই। রুদ্র মেঘের হাত ছেড়ে একটু সামনে এগিয়ে গিয়ে বলে, এক্সকিউজ মি, কি বললেন? পাশ থেকে রুদ্রের নানি উঠে বলেন। রুদ্রের কপালে ভাঁজ পড়ে যায়। নানু, মাথা ঠিক আছে? কি সব বলছো? রুদ্রের দাদি হতাশা নিয়ে বলেন, তো ভুল কি বলেছি? তোর বউকে কত ভালো মনে করেছিলাম। আমি তো প্রথমেই মেনে নিয়েছিলাম। তোর মাকেও আমি জোর করে রাজি করিয়েছি। আর এই মেয়ে কিনা সব নাটক করলো, ভালো মানুষ সাজার অভিনয় করে আমাদের ধোকা দিল। এই মেয়ে যে একটা খারাপ মেয়ে তা আজকে প্রমাণ না পেলে কখনো হয়তো বুঝতামই না। মেঘের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। যারা তাকে এতদিন এত ভালোবাসা দিয়েছে তাদের মুখে এমন কথা তার বুক ছিঁড়ে ফেলছে। কি এমন করেছে সে নিজেও বুঝছে না। কি প্রমাণ পেলে? কি এমন করলো মেঘ যে তোমরা এইভাবে অপবাদ দিচ্ছ? রুদ্রের কথায় সিদ্দিকা বেগম চিল্লিয়ে ওঠেন। বলেছিলাম আমার একমাত্র ছেলে দেখে শুনে ভালো বউ আনবো, এমন চরিত্রহীনাকে নিয়ে এসেছিস। এই মেয়ে অন্য ছেলেদের সাথে ঘুরে বেড়াতো, আরো কত কি। তোমার কোথাও ভুল হচ্ছে, মেঘ এমন মেয়ে না। রুদ্রের কথায় তার মামা ল্যাপটপ অন করে সেদিকে আঙ্গুল দেখিয়ে বলে, তো এসব কি? অন্য একটা ছেলের সাথে বিয়ের আগেই শরীর বিলিয়েছি?
রুদ্র মেঘ দুজনেই সেদিকে তাকায়। মেঘের আত্মা কেঁপে ওঠে। সে ভয়ঙ্কর দিনটি আর সেই ঘটনাটা যার জন্য তাকে এত অপমান সহ্য করতে হলো। এই ভিডিও এখানে কি করে আসলো? কিন্তু রুদ্রের মুখ ব্লার করা, শুধু মেঘকেই দেখা যাচ্ছে, ছেলেটিকে স্পষ্ট না। রুদ্রের মামি বলে, মামির কথা শেষ করতে না দিয়েই রুদ্র বন্ধ করিয়ে দেয়। রাগে ঘাড়ের রক ফুলে আছে, চোখ লাল হয়ে ওঠে। এই ভিডিও কে দেখিয়েছে? মিনহা ভয়ে কিছুটা মিয়ে যায়। রুদ্র কোনো উত্তর না পেয়ে আবার জিজ্ঞেস করতেই পিহু বলে, মিনহা আপু কিছুক্ষণ আগে সবাইকে জড়ো করে এই ভিডিও দেখিয়েছে। রুদ্র কড়া চোখে মিনহার দিকে তাকায়। এটা কোথায় পেয়েছিস? মিনহার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। রুদ্র যে অনেক রেগে আছে গলার স্বরেই বোঝা যাচ্ছে। আমতা করে বলে, এটা অনলাইনে পেয়েছিলাম। এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেবো। এটা অনলাইনের কোথাও নেই, সত্যি করে বল। ওই ভার্সিটির একটা মেয়ের কাছ থেকে। তো এটা এডিট করেছিস কেন? রুদ্র আরো কিছু বলতে যাবে তার আগেই রুদ্রের তুমি মা ওকে কঠিন সাজাচ্ছ গলায় কেন? বলেন, মিনা যদি না দেখতো এসব কুকর্ম সম্পর্কে ধারণাই থাকতো না। আম্মু, ওই ছেলেটা আমি, অন্য কেউ না। আর তখন এর পরিস্থিতি ভিডিওতে যেমন দেখাচ্ছে তেমন না, অন্য সিচুয়েশন ছিল। মেঘ মাথা নিচু করে অঝরে কাঁদছে। পিহু পাশে দাঁড়িয়ে ধরে রেখেছে। রুদ্র চিল্লিয়ে বলে, আমার বউয়ের চরিত্র যেমনই হোক সেটা আমার বিষয়। মানুষের কথায় বউ ছেড়ে দেওয়ার মতো লোক এই রুদ্র চৌধুরী না। রুদ্রের মামা তুচ্ছ করে বলে, এই মেয়ে বিয়ের আগেই ফষ্টি নষ্টি করে এসবে। একদম চুপ, মুখ সামনে কথা বলবেন মিস্টার খান। এটা বাড়ি, আমার বাড়ি। এখানে দাঁড়িয়ে আমার বউয়ের নামে আজে বাজে কথা বললে আমি অন্তত চুপ করে থাকবো না। মামা না হয়ে অন্য কেউ হলে এতক্ষণে ঘাড় ধাক্কা দিতেও দুবার ভাবতাম না। রুদ্রের ব্যবহারে সিদ্দিকা বেগম রেগে বলেন, রুদ্র, তুই তোর মামার সাথে এভাবে কথা বলতে পারিস না। রুদ্র দ্বিগুণ তেজ দেখিয়ে বলে, তোমার ভাইকেও বলে দিও, ওনার আমার বউয়ের নামে আজে বাজে কথা বলার কোনো অধিকার নেই। তোর বউয়ের নামে কথা বলবে না? এই ভিডিও এসব কি? বিয়ের আগেই একটা মেয়ে। রুদ্র রেগে চিৎকার করে বলে, যা করেছে আমার সাথেই করেছে, আমার ইচ্ছে হয়েছে বলেই করেছে। তখন যদি আমার ইচ্ছে হতো আমি ওকে বিয়ের আগে প্রেগনেন্টও করে দিতাম। এতে কারো কোনো সমস্যা? তোর ছেলে আমাকে যেভাবে অপমান করলো, আর যদি তোর বাড়িতে আসি। ঘর ভর্তি লোক, সবার মুখ বন্ধ হয়ে যায়। রেগে মেগে রুদ্রের মামা চলে যান। তার পিছু পিছু বড়রা সবাই। রয়ে যায় পিহু, সাদ, মিনহা, সামিয়া আর মেঘ। মেঘ দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে, ভয় ঠোঁট থর করে কাঁপছে। রুদ্র একবার মিনহার দিকে রাগে চোখে তাকায়, তারপর মেঘের দিকে তাকিয়ে হঠাৎ বলে ওঠে, I want to taste your lips. Let's go. মেঘকে একটানে কোলে তুলে ঘরের দিকে চলে যায়। এদিকে পিহু, সাদ বেশ লজ্জা পেয়ে দ্রুত সেখান থেকে কেটে পড়ে। রয়ে যায় মিনহা, সামিয়া, দুজনেই হতবাক, সাথে রাগে ভেতরে ফেটে যাচ্ছে যেন। মেঘ সে কখন থেকে কেঁদেই যাচ্ছে। রুদ্র ধমকে ওঠে, এই তুমি থামাবে কান্না, নাকি আমি অন্য স্টেপ নেব? রুদ্রের কথায় যেন আরও বেড়ে গেল। মেঘের মুখটা ধরে বলে, মেঘ লাস্ট বার বলছি, কান্না থামাও। কাঁদতে কাঁদতেই বলে, হঠাৎ আমার কান্না না থামলে আমি কি করব? রুদ্র মেঘের গাল চেপে ধরে তার ঠোঁটে শব্দ করে একটা চুমু এঁকে দেয়। সাথে সাথে মেঘের কান্না থেমে যায়। চোখ বড় বড় করে তাকায় রুদ্রের দিকে। রুদ্র বাঁকা হেসে বলে, ওহো, তার মানে আমার চুমু খাওয়ার জন্যই কান্না থামাচ্ছিলে না? আগেই বলতে তাহলে আরো আগেই দিতাম। মেঘে রুদ্রকে হালকা ধাক্কা মেরে বলে, ছি, মোটেও এমন না। কি সব বলছেন আপনি? ছি। রুদ্র হালকা হাসে। হঠাৎ মেঘ রুদ্রের হাতে ধরে অসহায় চোখে তাকায় আর তার দিকে। আপনি কি আমাকে ছেড়ে দেবেন? মেঘের কথায় রুদ্র এক আঙ্গুল মেঘ পর ঠোঁটের উপর দিয়ে বলে, শ্শ্, এমন কথা মুখেও আনবে না। রুদ্র চৌধুরীর কপালে একটাই বিয়ে। মেঘের মুখে হালকা হাসি ফুটে ওঠে। রুদ্রের কাঁধে নিজের মাথাটা রেখে চোখ বুজে। হঠাৎ রুদ্রের কথায় মেঘ মাথা তুলে তাকায়, কণ্ঠে যেন বাচ্চাদের মতো আবদার। একটাই বউ মেঘ, একটু জাস্ট 2 মিনিটস। মেঘের শরীরে হঠাৎ ঠান্ডা লাগা শুরু হয়। কেমন লজ্জা লাগছে। রুদ্রের কথা কি সে ফেলতে পারে? মাথা নিচু করে নেয়। রুদ্র বোঝে নেয় তার প্রেয়সী কি চায়। সে মেঘকে নিজের সাথে মিশিয়ে অধৈর্যরা টেনে নেয়। বিকাল 4টা, সবাই বসে আছে ড্রয়িং রুমে। মাঝে বসে আছে মিনহা মাথা নিচু করে। এরশাদুল চৌধুরী ভারী গলায় জিজ্ঞেস করেন, তুমি এমনটা কেন করলে? মেঘের নামে মিথ্যা বলে আমার লাভটা কি হলো বলো আমায়? আমি কিছু করিনি। রুদ্রের মা রেগে বলেন,
তা তুই তো এসে আমাদের এই ভিডিও দেখালি, সেটা তো রুদ্র ছিল, সেটা তো বলিসনি। আর তাদের বিয়ের পরের ভিডিও বলছিস অন্য ছেলেদের সাথে। মিনহা চোরের মতো ধরা পড়ে কি করবে না করবে ভেবে ভয়ে বলে, ফুপিমণি, আমি সত্যি জানতাম না আমাকে এই মেয়ে এই ভিডিওই দিয়েছে, তাই আমিও ভেবেছি। নিজেকে ভালো বানাতে সবার সামনে মেঘের কাছে গিয়ে তার হাত ধরে বলে, মেঘ, আই এম রিয়েলি সরি, আমি সত্যি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দাও। সাথে মিনহার মা বাবাও এসে বলে, মেঘমা, তুমি কিছু মনে করো না, আমরা আসলে বুঝতে পারিনি। বুঝোই তো, রুদ্র আমাদের ছেলের মতোই, তাই রেগে গিয়ে তোমাকে অনেক কিছু বলে দিয়েছি। মাফ করে দিও মা। ছি ছি মামা, এভাবে বলবেন না, আপনি আমার গুরুজন, আমি কিছু মনে করিনি। কিছুক্ষণ আগেই রুদ্র রিয়েল ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে মেঘের সাথে যে সে ছিল সেটা প্রুফ করে আর বলে এটা বিয়ের পরের ভিডিও, কেউ দুষ্টুমি করেছিল। তা দেখে সবাই বেশ অনুতপ্ত। রুদ্রের মা দাদি তো মিনহার উপরে বেশ চটে আছে। তা দেখে মিনহা ও তার বাবা মা ভালো শাস্তে এই নাটক করছে। সেদিনই রুদ্রের মামারা চলে যায় তাদের বাড়ি। সিদ্দিকা বেগমও আর থাকতে বলেননি। তাদের সুখী পরিবারে এমন ঝামেলা লাগিয়েছে তাই একটু ক্ষিপ্ত মিনহার উপর। মেঘেরও যেন বুক থেকে ভারী কিছু নেমেছে। রুদ্রের দাদির ঘরে বসে আছে মেঘ, ওনার পায়ে তেল মালিশ করে দিচ্ছে। নাতবউ, আমার সাথে রাগ করে আছিস বুঝি? কি যে বলেন, আপনার সাথে রাগ করলে আমি গল্প করব কার সাথে শুনি? উনি প্রখর হেসে বলে, মেঘরে, তুই অনেক সরল সোজা, অনেক ভালো মনের, এত নরম থাকিস না, নিজেকে শক্ত করিস, নিজের জন্য লড়তে শিখবি, তাহলে কেউ তোর ওপর আঙ্গুল তোলার আগে কয়েকবার চিন্তা করবে। মেঘ মাথা নেড়ে জানায়। কেটে যায় আরও 2 দিন। রুদ্র এই কয়েকদিন খুব ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে। সামনে ফাইনাল এক্সাম, আবার 2 দিন পর ইলেকশন, এরপর সায়ানের বিয়েও অ্যাটেন্ড করতে হবে। সব মিলে সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। অনেক রাত করে ফিরছে বাসায়, আবার সকাল সকাল উঠতে হচ্ছে। মেঘ যতটুকু পারে হেল্প করছে। রুদ্র রেডি হচ্ছে সভায় যাবে বলে। এই 2 দিনে একের পর এক সভা সমাবেশ, এসব করতে করতে রুদ্রের আর দেখা মিলে না রাত ছাড়া। এতে মেঘের কিছুটা মন খারাপ হয়, তবে আবার নিজেকে সামলে নেয়। মেঘ কফি রুদ্রের হাতে দিয়ে রুদ্রের পাঞ্জাবির বোতাম লাগিয়ে দিতে থাকে। আজকে তো আপনাদের শেষ সমাবেশ বা মিটিং, তাই না? কালকে তো আর ফ্রি। আমাকে একটু আব্বুর কবরের কাছে নিয়ে যেতে পারবেন? ইলেকশনের আগের দিন তোমাকে নিয়ে যাওয়া সেফ হবে না যে। মেঘ কলার ঠিক করে দিয়ে বলে, আচ্ছা তাহলে থাক, পরে অন্যদিন নিয়ে যান। রুদ্র মেঘের মুখটা নিজের 2 হাতের মাঝে নিয়ে নেয়। মেঘ মাথা নাড়িয়ে না বোঝায়। রুদ্র কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, মন খারাপ বুঝি আমার বউটার? নিয়ে যাবো না, খাওয়া দাওয়া করে নিও, আমি দুপুরে নাও আসতে পারি। মেঘ মুচকি হেসে বলে, আচ্ছা, আর আপনি সাবধানে থাকবেন। দোয়া পড়ে ফু দিয়ে দেয় রুদ্রের গায়ে। রুদ্র বইয়ের চিন্তা দেখে হেসে টাইট একটা হাত দিয়ে বেরিয়ে পড়ে। দুপুরের খাবার খেয়ে টিভির সামনে বসে আছে চৌধুরী বাড়ির সব মেয়েরা, লাইভ দেখছে। রুদ্রদের ওখানে প্রেস মিডিয়াও আছে, বিভিন্ন নিউজ চ্যানেলে তাদের সাক্ষাৎ নিচ্ছে, দেখাচ্ছে। সেখানে অনেক মানুষের ভিড়। মেঘ আনমনে রুদ্রকেই দেখে যাচ্ছে। রুদ্রকে কেমন নেতা সাহেব লাগছে। অবশ্য সে তো নেতাই। মুহূর্তে সবার হাসি খুশি মুখে আতঙ্ক ভর করে। রুদ্রের মা চিল্লিয়ে ওঠে, আমার ছেলে! রুদ্ররা যেখানে সেই স্পটে বোমা বিস্ফোরিত হয়েছে। সাথে সাথে যে চ্যানেলে সাক্ষাৎ দিচ্ছিল তা বন্ধ হয়ে গেছে। মেঘ দৌড়াচ্ছে, উদ্দেশ্য রুদ্র যেখানে আছে সেখানে যাবে। বাসায় গাড়ি যে আছে সেই খেয়াল নেই। রুদ্রের মা তখনই সেন্সলেস হয়ে যান। তাকে সবাই সামলাতে এদিকে মেঘ দৌড়ে বেরিয়ে পড়ে। পিহু তার চাচির কাছে মাকে রেখে গাড়ি নিয়ে বের হয় মেঘের পিছে। কিছু দূর যেতেই মেঘের দেখা পায়, তাকে গাড়িতে তুলে রওনা দেয়। মেঘ কাঁদছে খুব। পিহু, তাড়াতাড়ি চালা না। উনি ঠিক আছেন তো? ওর কিছু হয়নি তো? মেঘ, দোয়া কর ভাইয়ের জন্য কিছু না হয়, নিজেকে স্ট্রং কর। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে চলে আসে। মানুষের মাথায় মানুষ দৌড়াদৌড়ি করছে। অনেক মানুষ আহত হয়েছে, অনেকে পুড়ে গেছে সেখানেই। ফায়ার সার্ভিস এসেছে, অ্যাম্বুলেন্সে আহতদের নিয়ে যাচ্ছে।
ভেতরে আগুন এখনো জ্বলছেই। আশেপাশে মানুষের আর্তনাদ। মেঘের এসব দেখে বুক কেঁপে ওঠে। রুদ্রের কিছু হয়নি তো? আর্মির লোকেরা পুরো এলাকা বন্ধ করে দিয়েছে, আগুন নিয়ন্ত্রণে নেই, অনেকেই ভেতরে আটকে আছে। মেঘে দৌড়ে সেদিকে যায়। রুদ্ররা যে স্টেজে বসেছিল তা আগুনে পুড়ছে। মেঘের যেন দুনিয়া অন্ধকার হয়ে যায়। দ্রুত ভেতরে ঢুকতে যাবে, তবে আর্মি পুলিশেরা তাকে আটকে দেয়। তাও সে জোর করে ঢুকতে চায়। তা দেখে মহিলা পুলিশ কয়েকজন তাকে আটকে রাখে। মেঘ তাদের কাছে বারবার মিনতি করছে, তাও তারা ছাড়ছে না। দয়া করে ছাড়ুন, আমার আমার স্বামী ভেতরে আছে, ওনাকে বাঁচাতে হবে, ছাড়ুন দয়া করে। নো ম্যাম, আমরা আপনাকে যেতে দিতে পারি না। ভেতরে গেলে আপনার লাইফ রিস্কে পড়বে। পিহু তার পিছু পিছু আসে, তাদের থেকে মেঘকে ছাড়িয়ে নেয়। পিহুকে দেখে পুলিশের একজন এসআই এগিয়ে আসে। পিহু মা, তুমি এখানে কি করছো? বাসায় যাও, এই জায়গা সেফ না। আঙ্কেল, ভাইয়া ভাইয়া কোথায়? ঠিক ঠিক পিহুর কথা শেষ হওয়ার আগেই মেঘ দ্রুত বলে, আপনারা ওনার সেফটির জন্য ছিলেন না? উনি কোথায়? আমার রুদ্র কোথায়? আপনার ওরা মেঘ ভেঙে পড়ে, একদম মাটিতে বসে পড়ে। ওনাকে সুস্থভাবে এনে দিন প্লিজ, বলুন উনি ঠিক আছেন। পিহু আর মহিলা পুলিশ কয়েকজন ধরে মেঘকে উঠায়। পুলিশ এসআই পিহুর দিকে তাকাতেই সে বলে, ভাইয়ার বউ। উনি মুচকি হেসে মেঘকে ভরসা দিয়ে বলেন, চিন্তা করো না মা, তোমার হাজব্যান্ড ঠিক আছে, একটু ইনজারি হয়েছে, তাকে আগে আমাদের টিম দিয়ে মেডিকেল পাঠিয়ে দিয়েছি। মেঘ দ্রুত বলে, কোন মেডিকেলে? ঢাকা মেডিকেলে আছে, দাঁড়াও আমার টিমকে বলছি তোমাদের নিয়ে যাবে। পিহু বলে, না না আঙ্কেল, আমরা গাড়ি নিয়ে এসেছি, ধন্যবাদ আঙ্কেল। মেঘকে নিয়ে পিহু চলে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে। ক্যাবিনে ঢুকে রুদ্রকে দেখে মেঘের যেন প্রাণে প্রাণ ফিরে আসে। রুদ্রের বুকে ব্যান্ডেজ করা, চোখ বন্ধ, শুয়ে আছে বেডে। মেঘ দ্রুত এগিয়ে গিয়ে সে অবস্থায় তাকে জড়িয়ে ধরে। তখনই ডাক্তার সতর্কতার সঙ্গে বলেন, মেঘ চটজলদি ছেড়ে দেয়। ডাক্তারের উদ্দেশ্যে বলে, ওনার চোখ বন্ধ কেন? ঠিক আছেন তো? ডাক্তাররা চলে যায়। মেঘ রুদ্রের পাশের চেয়ারে বসে, নিজের দুই হাত দিয়ে রুদ্রের হাত শক্ত করে ধরে রাখে। একটু পর পর ঠোঁট ছোঁয়ায় সেখানে। পিহু কল দিয়ে সবাইকে জানিয়ে দিয়েছে রুদ্র সেফ আছে। সবাই এতক্ষণে রওনা দিয়ে দিয়েছে এখানে আসার উদ্দেশ্যে। কলে কথা বলে পাশ ফিরে দেখে মেঘ রুদ্রের দিকে ঝুঁকে তার কপালে নিজের ঠোঁট স্পর্শ করে। আমার ভাইটা অচেতন, তাই বলে তার এই অবস্থার সুযোগ নিবি? দাঁড়া, তোর নামে মামলা দেব। মেঘ গভীরভাবে একটা চুমু দিয়ে মাথা তুলে পিহুর দিকে ঘাড় ঘুরিয়ে বলে, তোর যে ভাই, জেগে থাকলে মনে হয় সিংহের সামনে দাঁড়িয়ে আছি। এখন কত কিউট লাগছে। সো ডোন্ট ডিস্টার্ব মি ননদিনী। পিহু মিটমিটিয়ে হেসে বেরিয়ে যায়। কিন্তু আমি তো সেই কখন থেকেই সজাগ। রুদ্রের কণ্ঠে মেঘ ভ্যাপাচাকা খেয়ে তাকায়। রুদ্র মেঘের দিকেই বাঁকা হেসে তাকায়। চোর ধরা পড়ে যাওয়ার মতো অবস্থা। লজ্জায় মেঘ নিয়ে যায়, মাথা নিচু করে ফেলে। টমেটোর মতো গালজোড়া লাল হয়ে গেছে। রুদ্র মেঘকে লজ্জা পেতে দেখে আরো লজ্জা দিতে বলে, আমার তো সন্দেহ হচ্ছে রাতে তোমার পাশে যে ঘুমায়, আমার ঘুমের সুযোগ নিয়ে না জানি কি করে ফেলেছো। মেঘের তো কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। চোখ মুখ কুচকে দ্রুত বলে, এই মোটেও না। গ্যারেন্টি আছে নাকি? এখনই? রুদ্রের মুখে হাত দিয়ে ধরে বন্ধ করাতে রুদ্র মেঘকে টেনে নিচের উপরে ফেলে। বুকে হালকা লাগতেই চোখ মুখ কুচকে ফেলে। মেঘ দ্রুত ওঠে। মেঘ, বেশি ব্যথা পেয়েছেন? ডাক্তারকে ডাকবো? দাঁড়ান, ডাকছি। যেতে নাই রুদ্র হাত ধরে আটকে দেয়। এত হাইপার হচ্ছ কেন বউ? আমি ঠিক আছি, এখানে চুপচাপ বসো। মেঘের দিকে ভালোভাবে তাকাতেই দেখে বাসায় যেমন তেমনই চলে এসেছে। ব্রকুচকে রুদ্র জিজ্ঞেস করে, এভাবেই চলে এসেছো? রুদ্রের কথায় মেঘ নিজের দিকে তাকিয়ে নিজেই চুপসে যায়। ওনা ঠিক করতে করতে বলে, আসলে সেই খেয়াল ছিল না, টেনশনে এভাবেই চলে এসেছি। খারাপ লাগছে? রুদ্র দুষ্টু হেসে বলে, আমার বুকে যে কোনো ভাবেই সুন্দর লাগে, কাপড় পরেও কাপড় ছাড়াও। যদিও এক অবস্থায় দেখেছি অন্যটা দেখার বাকি। মেঘের যেন ইচ্ছে করছে রুদ্রের মুখে সেলাই করে দিতে। লজ্জায় অন্যদিকে ফিরে বসে মনে মনে রুদ্রকে গালি দিচ্ছে। বেশ কিছুক্ষণ নীরবতায় কাটে। হঠাৎ রুদ্রের প্রশ্নে মেঘ তার দিকে ফেরে। তোমার বডি কাউন্টস কত? 60। মেঘের কথায় রুদ্রের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। কি? রুদ্রের রিয়্যাক্ট করা দেখে মেঘ ভাবে তার ওজন বেশি দেখে এমন রিয়্যাক্ট করছে। আমতা আমতা করে কমিয়ে বলে, এত চেঁচাচ্ছেন কেন? মাত্র 58ই তো। আপনার কত?
রুদ্র বিস্ময় নয়নে বলে, ও আর ইউ কিডিং উইথ মি? এমন গন্ডারের মতো শরীর নিয়ে বুঝি ও 0 কেজি? রুদ্র অবাক হয়ে বলে। মেঘ ওয়েট কেজি মিন্স তুমি বডি কাউন্ট বলতে কি বুঝেছো? ভাব নিয়ে বলে, আমি মূর্খ নাকি? বডি কাউন্টস মিন কত কেজি? রুদ্র ফুস করে বলে। ইডিয়েট, বডি কাউন্ট লিখে গুগলে সার্চ দে। মেঘ আশেপাশে খুঁজে দেখে তার ফোন নেই, হয়তো বাসায় রেখে এসেছে। রুদ্র তার ফোনটা এগিয়ে দেয়। মেঘ সার্চ দিতেই চোখ বড় বড় হয়ে যায়, সাথে সাথে মুখ দিয়ে বের হয়, আস্তাগফিরুল্লাহ। একো না। রুদ্র ঠোঁট কামড়ে হাসে। বউটা যে তার ইনোসেন্ট বেশ বুঝতে পারছে। যাক, বউটা ইনোসেন্ট তাহলে। বাই দ্য ওয়ে, তুমি চাইলে এক করে দিতে পারি। মেঘ কিছু বলতে যাবে তার আগে কেবিনে হুড়মুড়িয়ে বাড়ির সবাই ঢোকে। সিদ্দিকা বেগম তো ছেলেকে দেখে আরো কাঁদছে। আব্বু, তোমার বেশি কিছু হয়নি তো? দেখি এখানে আর কোথায় লেগেছে? বেশি কষ্ট হচ্ছে? রুদ্র মাকে সান্ত্বনা দিয়ে বলে, আম্মু আমি ঠিক আছি একদম। এটা হালকা একটু চোট লেগেছে, ঠিক হয়ে যাবে কয়েকদিনে। সিদ্দিকা বেগম স্বামীর দিকে রাগী চোখে তাকিয়ে বলেন, বলেছিলাম আমার ছেলেকে এসব রাজনীতিতে না ঢুকাতে। আজকে দেখলে তো, এই ভয়ে আমি করছিলাম। শুনলে না আমার কথা তোমরা। এরশাদুল চৌধুরী স্ত্রীর কথায় চুপচাপ থাকেন। রেগে আছে বউ, এখন আবার কিছু বললে আরো রেগে যাবে। এর থেকে চুপ থাকা শ্রেয় মনে করেন। একে একে সবাই রুদ্রের সাথে কথা বলে। মেঘ এক সাইডে দাঁড়িয়ে আছে। হঠাৎ সামিয়ার দিকে নজর যেতেই দেখে চোখ মুখ কালো, কেঁদেছে হয়তো। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ওনাকে ভীষণ ভালোবাসে মেয়েটি, কিন্তু রুদ্রকে কালকে সকালেই বাসায় নিতে পারবে, তাই সন্ধ্যার দিকে সবাই চলে আসে বাসায়। মেঘ থাকবে। রুদ্রের মা থাকতে চেয়েছিল, কিন্তু জোর করে পাঠিয়ে দেয় রুদ্র। এমনি ছেলে টেনশনে প্রেশার বেড়ে গেছে তার, আর বাইরে পাহারা দিতে পুলিশ কনস্টেবল আছেই, তাই চিন্তা নেই।